প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কলেজে নতুন ভর্তি হয়েছো। আগে আমার পরিচয় দিয়ে, আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, হাজী আসমত কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। রসায়ন ক্লাসে তো তোমরা কলেজে প্রথম আসছো, এখন রসায়ন আমাদের অনলাইনে যে রসায়ন ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ আজকে প্রথম। তো তোমাদের কিছু বেসিক জানতে হবে। আর প্রথমে বলে নেই যে বই কেনার ব্যাপারে। তোমরা এই যে আমি বই এখানে দিছি, লেকচার প্রকাশনী, অক্ষরপত্র, কাজল ব্রাদার্স, হাসান বুক হাউস। এখান থেকে যে কোনো দুইটা বই তোমরা কিনবে। হ্যাঁ, কারণ বই ছাড়া, কারণ রসায়ন এমন পড়বা, পরে যেতে যেতে অর্ধেকই ভুলে যাবা। বই থাকলে পরে এটা বাসে যায় দেখলে তোমাদের মনে থাকবে। তাই আজকে রসায়নের আমরা প্রথম পত্র, তো প্রথম পত্রের আমরা 1 লিখছি। 1 মানে প্রথম পত্র। তো রসায়নের মোট 5টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলি মধ্যে প্রথমটা ল্যাবরেটরি, তারপর গুণগত, এরপরে আমাদের আছে পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এরপর রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। চ্যাপ্টার মাত্র 5টা। রসায়নের মধ্যে ভাগ আছে ভৌত রসায়ন, অজৈব রসায়ন, জৈব রসায়ন। এখানে ভৌত এবং অজৈব মিলে। তা আমি আজকে 3য় অধ্যায় পড়াবো, এটি হলো অজৈব রসায়ন। এই অজৈব রসায়ন সম্পর্কে সামগ্রিক জ্ঞান থাকতে হবে। এটি তোমাদের সেকেন্ড পেপারে জৈবতে, অজৈব সবাতেই কাজে লাগবে। তাহলে এটি পড়তে গেলে, অর্থাৎ পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তা আমরা প্রথমে পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্মটা কি? যে কিছু মৌলের ধর্ম কি হয়, একটা পর্যায়তে একটা পরিবর্তন হতে তো পূর্বের ধর্মে ফিরে আসে। যাক, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এটি জানতে গেলে প্রথমে পর্যায় সারণী জানতে হবে। আমি পর্যায় সারণী বোর্ডে লিখে রাখছি কিছু। তোমরা জানোই আমাদের পর্যায় আছে কয়টা? 7টা। গ্রুপ আছে কয়টা? 18টা। তোমরা ক্লাস 9-এ পড়ছো যে 1, 2, হ্যাঁ এখানে আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এটি একটি সর্বাধুনিকভাবে, আবার পরীক্ষাতে আধুনিকভাবেও থাকে। এই জন্য আমি এটাও লিখে রাখছি। 1 হলে 1A, 2 গ্রুপে হলে 2A, 3 গ্রুপে হলো 13, অর্থাৎ 13A, 14, 15, 16, 17। হ্যাঁ, তাহলে এই 14 হলো এই 4A, 15 হলো 5A, 16 হলো 6A, আর 17 হলো 7A, 18 হলো 0 গ্রুপ। তাহলে আমরা এই মৌলকে ইলেকট্রন বিন্যাস অনুসারে প্রধানত 4 ভাগে ভাগ করি। তোমরা জানোই, ক্লাস 10-এ পড়ছো। তো 4 ভাগের মধ্যে একটা হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। তাহলে ভাগ হলো কয়টা? এস, পি, ডি এবং এফ ব্লক। আমরা প্রাথমিক বই আগে আলোচনা করি এস ব্লক কারা। তোমরা জানো যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তারা হলো এস ব্লক মৌল। যেমন হাইড্রোজেন 1s1, তার মানে এটি এস ব্লক মৌল। লিথিয়াম 3, 1s2, 2s1, তাহলে এস ব্লক মৌল। হিলিয়াম 1s2, এটাও এস ব্লক মৌল। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে এই গ্রুপের যত আছে সবাই হলো এস, আবার এই গ্রুপে যারা আছে তারা এস। যেমন তোমরা বেরিলিয়াম, BE 1s2, এস ব্লক মৌল। তাহলে আমরা দেখলাম গ্রুপ 1 এবং 2
এগুলো হলো এস ব্লক মৌল। এর মধ্যে ব্যতিক্রম হলো হিলিয়াম। হিলিয়ামও এস ব্লক মৌল। তাহলে আমরা বুঝলাম এস ব্লক মৌল হলো যে সমস্ত মৌলের সর্ববহিস্থ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল বলে। গ্রুপ 1 এবং 2 এর সকল মৌলগুলি এস ব্লক। এর মধ্যে হিলিয়ামও এস ব্লক মৌল। ক্লিয়ার হলো? পি ব্লক মৌল একই রকম সংখ্যা, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তাকে পি ব্লক। আমরা পিতে জানি ক্লাস 9-এ তোমরা পড়ছো, পিতে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এই দেখো এখানে 6টা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে এই যে 6টা, এই 6টা হলো পি ব্লক। আমরা যে কোনো একটা ইলেকট্রোবিন্যাস আমরা দেখি, মনে করো ছোটোই দেখি, বোরন 1s2 2s2 2p1, এই যে এস ব্লক মৌল, পি ব্লক মৌল। তাহলে এগুলো সবাই হলো পি ব্লক মৌল। এবার আমরা আসি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কারা? যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ ডিতে কয়টা থাকে? 10টা থাকে। তাহলে 10টা মৌল। তাহলে আমরা এটা হলো বলছিলাম প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে 1 এবং 2, 2 3-এর মধ্যে নাই, এখান থেকে আছে। যেমন ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, এই যে শুরু হলো, এটি হলো 3 4 5 6 এইভাবে তোমার 12 পর্যন্ত। তাহলে এইখানে যে মৌলগুলি আছে এই মৌলগুলি হলো তোমার ডি ব্লক মৌল। আমরা ডি ব্লক পরে বিস্তারিত আরও পড়ব। স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম 4, কিন্তু এখানে হবে 3b 4b। তাহলে আধুনিক হলো এগুলো হলো বি হবে। 11 যেটা, সেটা হলো 1b, এটা হলো 2b। তাহলে এখানে যে কোনো একটা আমরা ইলেকট্রোবিন্যাস দেখি, স্ক্যান্ডিনিয়ামই দেখি 21 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 20টা 3d1, এই সব ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে। সুতরাং এটি হলো ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলটা শুরু হবে আমাদের চতুর্থ পর্যায় থেকে। কোন পর্যায়? চতুর্থ পর্যায় থেকে শুরু হবে, অর্থাৎ 3D। তোমাদের সিলেবাসই 3Dর থেকে। 3Dর মৌলগুলি তোমাদের সিলেবাস। আমরা এখন মৌলগুলি সহকারে ধর্ম আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখন একটা জিনিস, তোমরা কি সব মুখস্থ করার দরকার নাই, অন্তত 1 এবং 2 হিলিয়াম, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একজন এক শ্লোক দিয়ে মুখস্থ করে লিনাকে রুবি শেষে ফেলেছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আবার দেখো প্রত্যেক পর্যায়ে, প্রথম পর্যায়ের মৌল আছে 2টি, আমি এখানে জায়গা কম, এখানে 2টি। এরপরে দ্বিতীয় পরে 8টি 8টি 18 18 32, সপ্তমটা এখন অসম্পূর্ণ। তাহলে আমরা দেখো যদি এখান থেকে 2 যোগ করি 3, 3-এর সাথে 8 যোগ করি 11, আবার 8 যোগ করি 19, 18 যোগ করি 37, আবার 18 যোগ করলে 55, 55-এর সাথে 32 যোগ করলে 86। তাহলে এগুলো আমাদের সহজে, আমরা যদি এই নিয়মটা, এটাকে বলে ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে সহজে মৌলের সংখ্যাগুলি আমরা নির্ণয় করতে পারবো। তোমাদের সবচেয়ে বেশি উদ্দীপক থাকবে এই 18 পর্যন্ত কার নিচে কোন মৌল, এর মধ্যে থাকবেই। এমন কোনো বোর্ডে নাই যেখানে এখানে উদ্দীপক হিসেবে নাই, হয়তো XYZ দিয়ে দিবে, সংখ্যা দিয়ে দিবে, তোমরা বের করতে। এই জন্যে তোমরা কী করবা, অন্তত 30 পর্যন্ত মুখস্থ করবা, জিঙ্ক পর্যন্ত, আর এই গ্রুপ দুটি মুখস্থ করবা। এখানে নিষ্ক্রিয় গ্যাস মুখস্থ করবা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন।
আর এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এইভাবে কয়েকটা মুক্ত রাখবা। তা রাখলেই আমরা পরবর্তী যে প্রশ্নগুলি পড়ব, যে বিষয়গুলি, এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। এখন দেখো, আমরা এর কিছু ধর্ম আছে, এই ধর্মগুলি আমরা পড়ব। এগুলো পরীক্ষা তো আমাদের থাকে। খেয়াল করো যে প্রথমে নাইট্রোজেন, সি সংখ্যাটা দেখো NCl3 গঠন করে, NCl5 গঠন করে না, কিন্তু PCl3 গঠন করে, PCl5 গঠন করে। তাহলে এটি গঠন করে অর্থাৎ, আর এটি গঠন করে না। তার মানে কি হলো, যে নাইট্রোজেন ক্লোরিনের সাথে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, 5টার সাথে পারে না। আর ফসফরাস 3টার সাথেও পারে, 5টার সাথেও পারে। তা আমাদের প্রশ্নগুলো এইভাবে থাকে যে নাইট্রোজেন পেন্টাকুলেট গঠন করে না, কিন্তু ফসফরাস গঠন করে কেন? অনুধাবন, আর যদি ইলেকট্রন বিন্যাস থাকে, সে উদ্দীপক থেকে আসে, সেক্ষেত্রে প্রয়োগ থাকে। তাহলে আমরা দেখব, দেখো নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপের মৌল। এটা কত সবাই জানি আমরা, 7। 8 যোগ করলে কত? 15, 15। তাহলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, বেশ ক্লিয়ার হয়ে যাবে। 1s2, 2s2, 2p3। আমরা যদি আলাদা আলাদা লিখি হুন্ডের নিয়ম অনুসারে, 2px, তোমরা এটা দ্বিতীয় অধ্যায় দেখবে 2py, 2pz। তাহলে একটা একটা একটা, তাহলে বেজোর ইলেকট্রন হলো 3টা। ফসফরাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে 3px1, 3py1, 3pz। এখানেও বেজোর ইলেকট্রন 3টা। আমরা এখন ক্লোরিনেরটা দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 2 2 1। তাহলে দেখতেছি আমরা ক্লোরিনের বেজোর ইলেকট্রন সংখ্যা একটা। কয়টা? একটা সংখ্যা। তাহলে বেজোর ইলেকট্রন একটা, আর নাইট্রোজেনের 3টা, ফসফরাসেরও 3টা। তাহলে এখন এই 3টাকে জোর করতে গেলে আমাদের কয়টা লাগবে? 3টা ইলেকট্রন প্রয়োজন হবে। তাহলে 3টা ক্লোরিন যদি 3টা ইলেকট্রন দেয়, তাহলে একটা ক্লোরিন দিল, আরেকটা ক্লোরিন দিবে, আরেকটা ক্লোরিন দিবে। তাহলে আমাদের 3টা ক্লোরিন আমাদের ইলেকট্রন দিবে, দিলে এর সাথে জোর হবে। এই জন্য নাইট্রোজেন ট্রাই গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে ফসফরাস, তাহলে ফসফরাসও ট্রাই গঠন করে। কিন্তু প্রশ্নটি ছিল ফসফরাস পেন্টা গঠন করে না কেন? নাইট্রোজেন পেন্টা গঠন করে না কেন? এখন দেখো যে আমাদের 2d অরবিটাল নেই, কিন্তু 3d অরবিটালের অস্তিত্ব আছে। তাহলে আমরা দেখতেছি, আমরা জানি যে 2d অরবিটালের কোনো অস্তিত্ব নাই, 3d অরবিটালের অস্তিত্ব আছে। তাহলে যেহেতু 3d অরবিটালের অস্তিত্ব আছে, তাই যেহেতু এগুলো কিন্তু একই প্রধান শক্তিস্তর 3 নম্বর, এই 3টা প্রধান শক্তিস্তর কি একই রকম।
তাহলে এদের শক্তি কি প্রায় সমান। তাই উত্তেজিত অবস্থায় তখন আমরা এখানে একটা স্টার ব্যবহার করব। উত্তেজিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন 3d-তে স্থানান্তরিত হয়। অনেক সময় ডির যদি আমাদের dz², ডির এরকম ভাগ আছে xyz, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। তাহলে এখান থেকে কী হবে, ডিতে স্থানান্তরিত হলো, ফলে বেজোর ইলেকট্রন কয়টা থাকলো, 5টা। এখন 5টা কুলিনের সাথে যুক্ত হতে পারে, এই জন্যে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করতে পারে। কিন্তু নাইট্রোজেন পারে না, কারণ এই 2s থেকে ইলেকট্রন 2d-তে যাবে না, কারণ 2d-তে নাই, অস্তিত্বই নাই। তাহলে দিতে গেলে কোথায় দিতে হবে, 3s-এ দিতে হবে। তো 3s-এ সম্ভব না, কারণ প্রধান শক্তি স্তর বেশি। তাহলে প্রধান শক্তি স্তর বেশি বলে এটি আর সম্ভব নয়। এই কারণে এখান থেকে স্থানান্তর হতে পারে না। এই কারণে নাইট্রোজেন তোমার কি করে না, পেন্টাক্লোরাইড গঠন করে না। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না, আর ফসফরাস করে একটা। আবার তোমার বলতে পারে নাইট্রোজেনের যোজনী স্থির, স্থির বলতে 3, আর ফসফরাসের যোজনী পরিবর্তনশীল, অর্থাৎ 3ও আছে, আমরা দেখলাম 5ও আছে। তাহলে 3ও আছে, 5ও আছে। তাহলে আমরা একটা বাড়ির কাজ দিই, আর তোমরা সবাই বই কিনে নিবা। বাড়ির কাজ যদি আমরা একইভাবে দেই, যে সেটা হলো অক্সিজেনের যোজ্যতা বা জারণ মান স্থির, কিন্তু সালফারের পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখো একটা তোমাদের হিংস দেই, যে আমরা অক্সিজেন এবং সালফার একই গ্রুপে মৌল, আমরা পড়লাম নাইট্রোজেন এবং ফসফরাস। তাহলে এটারও যে উত্তর, এটারও কি একই উত্তর। আশা করি তোমরা পারবা, যে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবা। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা সবাই বই কিনবে, বই কিনে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা। আমাদের অনলাইন ক্লাস আমরা বেসিক কিছু পড়াবো, তো তোমরা কি করবা, এগুলো বাসায় বসে বসে করবা। আশা করি বুঝতে পারছো। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।